স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রো ভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল ফ্যাকাল্টির ডিন হারুনুর রশিদকে। বুধবার রাত 1টায় স্টুডেন্ট ওয়েলফেয়ারের নিচতলায় প্রদর্শনী রুমে ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান। এ সময় তিনি বলেন, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অনতিবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। এ সময় তিনি অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। ভিসি ও প্রো ভিসির অব্যাহতির পরপরই কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দোহায় প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে কথোপকথন একটি রূপান্তরিত বিশ্ব যুব নেতৃত্ব শক্তিশালীকরণ শীর্ষক একটি ফায়ারসাইড চ্যাটে যোগ দিয়েছেন। স্থানীয় সময় বুধবার এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স এবং জর্জ টাউন ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র হানা এল শেহবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, দোহার সামিট ভিলেজে এটি অনুষ্ঠিত হয়। Ignoring what is, because we are so happy doing the way trader from the town comes, buys a stool and gives us the money to buy the bamboo for the next batch. And people say, why should I do something for making other people benefit from it rather than me? I would rather have more money. That's happiness. More money I make, more happy I get. So I tried to explain it by saying, making money may be happiness, but making other people happy is a super happiness. বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে পুরো অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হবে। বুধবার দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল আলোচনায় বক্তব্যকালে তিনি এই কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশে প্রায় 13 লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। প্রতি বছর প্রায় 32,000 শিশু যুক্ত হচ্ছে। নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। এ সংকটের একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। রোহিঙ্গা অ্যাফেয়ার্স ডক্টর খলিলুর রহমান উনি কথা বলেছেন, আমার জাপানি একজন এক্সপার্ট ছিলেন উনি কথা বলেছেন এবং অন্যান্য অফিসিয়ালরা বলেছেন। এটা একটা খুবই আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল এবং আমরা আশা করছি পুরো স্লোলি বা স্টিলিলি আমরা বলবো যে এই ক্রাইসিসটা নিয়ে আবার কথাবার্তা ইন্টারন্যাশনালি কথাবার্তা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। পতিত আওয়ামী সরকারের আমলে ডক্টর ইউনুস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ 8 কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি হয়। মামলার অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে এর কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টের ডক্টর ইউনুস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ 6 কর্মকর্তা আবেদন করেন। 24 জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার রায়ের পর ডক্টর ইউনুসের আইনজীবী বলেন, দুদকের মামলাটি ছিল মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না, এটা মিথ্যা, এটা বানোয়াট, এই মামলার কোনো ভিত্তি নাই, এইটা অত্যন্ত কনস্পিরেসিমূলক। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুদকের মামলা করার সিদ্ধান্ত সঠিক ছিল না বলে মন্তব্য করেন দুদকের আইনজীবী। এই কেসটা ক্রিমিনাল কোর্টে চলবে না, ক্রিমিনাল কেস হবে না, কারণ দেনা পাওনা যেখানে কম বেশি হবে অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে। এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাৎ না, দিয়েই দিচ্ছে, টাকাটা পুরাটাই দিয়ে দিচ্ছে। মামলাটি যথাযথ প্রক্রিয়া মেনে হয়নি বলে আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছেন।
ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকার চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনডিএম ও গণফোরামের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। প্রতিটি রাজনৈতিক দল সংস্কার কমিশনে তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব দিয়েছে, কেন তারা জাতির সামনে তা তুলে ধরছে না এমন প্রশ্ন তুলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সংস্কার চায়, তাই এ নিয়ে জল ঘোলা করার কোনো সুযোগ নেই। অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে একমত হয়েছে, তাই যথাসম্ভব দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান বক্তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে তা নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্র অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে, তাই আওয়ামী লীগের দমননীতি স্পষ্ট করা তাদের দায়িত্ব বলে মন্তব্য করেন রিজভী। বুধবার মানিকগঞ্জের সদরে শিল্পী বানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা তৃণমূলে ঘাপটি মেরে আছে এবং তারা সহিংসতার জন্য অর্থ অস্ত্র মজুত করছে। আওয়ামী দোসরদের লোকরা যে ঘাপটি মেরে আছে বিভিন্ন তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বাঁশঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। ওদের কাছে পেট্রোল কিনে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ, মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে তার অর্থ তাদের কাছে আছে। তো সেইটা দমন করতে আপনাদের কি আইন প্রণয়ন করতে হবে সেটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন। দালাল হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় যেন পাসপোর্ট অফিসের চিরচেনা চিত্র। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পরিবর্তনের পর ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র অনেকটাই ভিন্ন। এখানে পাসপোর্ট করতে এসে কেউ যেন কোনো প্রকার হয়রানি না হয় এবং সঠিক সময়ে যেন সেবা প্রার্থীরা পাসপোর্ট পায়, সেদিকে বিশেষ নজর রেখেছে কর্তৃপক্ষ। ঝালকাঠি প্রতিনিধি মানিক আচার্যর পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। আগের সেই চিরচেনা জটলা নেই এ পাসপোর্ট অফিসে। সব ফ্লোরে সবাই স্বস্তি নিয়ে ই পাসপোর্ট করছেন। কর্মকর্তারা ঘুরে ঘুরে নজরদারি রাখছেন। বাহিরে কোনো দালালকেও দেখা যাচ্ছে না। জেলার ঝালকাঠি সদর, নলসিটি, রাজাপুর ও কাঠালী উপজেলার মানুষ ই পাসপোর্ট করছেন এই অফিসে। পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা প্রার্থীরা বলছেন, বর্তমান সেবার মান আগের চেয়ে ভালো। অতিরিক্ত টাকা ছাড়া পাসপোর্ট করতে পেরে খুশি তারা। আমরা পাসপোর্ট করছি, অনেক ভালো হয়েছে, আগের মতো হয়রানি হতে হয় না। টাইম মতো যে টাইম দিয়েছে ওই টাইমের ভিতরেই পাইছি, বা এখানে ব্যাংক ড্রপ ছাড়া কোনো টাকা পয়সা লাগে না, দালালি না এবং হয়রানির শিকার হয় না এবং খুব ভালো সার্ভিস পাচ্ছি আমরা পাসপোর্ট ঠিকভাবে পাইছি, আমরা এইভাবে যেন সার্ভিস পাই, কোনো সমস্যা হয় না। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি হাসি মুখে জনগণকে যেন সেবাটা দিতে পারি, এবং কারো যদি কাজটা কোনো কারণে নাও হয়, কি ত্রুটির জন্য হচ্ছে না, আমরা চেষ্টা করি সেটাও বুঝিয়ে দেওয়ার জন্য। সেবা প্রার্থীরা যেন কোনো প্রকার হয়রানি ছাড়া সঠিক সময় পাসপোর্ট পায়, সেদিকে বিশেষ নজর রাখছেন বলে জানান এ কর্মকর্তা। আমরা আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনাক্রমে আমি এবং আমার টিম সেবা প্রার্থীদেরকে সুষ্ঠুভাবে সেবা দিয়ে যাচ্ছি, এবং এই সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসনেরও যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। ঝালকাঠি আঞ্চলিক অফিস থেকে প্রতিদিন 40 থেকে 45টি অনলাইন আবেদন ফর্ম জমা দিচ্ছেন প্রার্থীরা এবং 50 থেকে 60টি নতুন পাসপোর্ট পাচ্ছেন গ্রাহকরা। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক। সুনামগঞ্জের দোয়ারা বাজারে 2 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত স্থানে বাঁধ নির্মাণ না করে পূর্ব নির্মাণ করা রাস্তায় মাটি ফেলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে অপরিকল্পিত বাঁধের কারণে হুমকির মুখে বুড়ো ফসল। এছাড়াও জলাবদ্ধতার শঙ্কায় স্থানীয়রা। প্রতিনিধি এনামুল কবির মুন্নার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশিদ আকন। সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলা এলজিইডির অধীনে ওহাকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বাস্তবায়নে
তৈরি করা এই বাঁধ এখন কৃষকের গলার কাটা। 2 কিলোমিটার বাঁধে 97 লাখ টাকা বরাদ্দ থাকলেও ফসল রক্ষায় কোনো কাজে আসবে না বলে দাবি কৃষকদের। সরকারি অনুদান যারা আনছে তারা লাভ লাগে তারা করছে। মনে করেন এই মাটি যদি বেরিবান্ধ খাটার যায়, মনে হয় 10 টুকরি লাগলে লাগবে 100 টুকরি, এর লাগে মেইন রাস্তা বা তারা রাস্তা নিছে না। এখন যেখানে কাজ হচ্ছে এখানে আমাদের কাজের হওয়ার কোনো শিডিউলও নাই। শিডিউলটা এক জায়গায় আর কাজটা হয়েছে আরেক জায়গায়। এটা আমাদের উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি। স্থানীয়দের অভিযোগ, আগের রাস্তার ওপর কিছু মাটি ফেলে হাতিয়ে নেওয়া হচ্ছে সরকারি বরাদ্দের পুরো টাকাই। অভিযোগ রয়েছে স্থানীয়দের জমি ও বাঁধের পাশে গর্ত করে নির্মাণ করা হচ্ছে বাঁধ। আর এই যে জমিগুলো যত গাড়তা করছে ভাই সবগুলা পুষ্কিনি করে ফেলাইছে। এখন এগুলা ভরার মানুষ দিয়ে পাবলিক দিয়ে কাজ করানোর কোনো সম্ভাবনা নাই। আমরা এই 5 বছরে আমরা ছেলে সন্তান কি কর্ম করে খাইবো না তারে গর্ত ভরবো? গরিব হিসাবে হেরা দাম দিচ্ছে না, জুড়ে হেরা রাস্তা আমরা দিতে হইব, জায়গা দিতে হইব। এবার আমি পানির তলে ডুববা মনে মরণ লাগবো। আপনারা ঘরের ভিতরে যাই দেন আমার অবস্থা। যদিও সমবায় সমিতির দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেই নির্মাণ করা হচ্ছে বাঁধ। গভর্নমেন্টের সাথে সরকারের সাথে আমাদের কম্প্রোমাইজ আলাপ আলোচনা এবং সকলের সুবিধা, কৃষকের সুবিধার্থে আমরা এটা করতেছি। যে এই মাটিটা আমরা আনতেছি এটা আবার সুন্দর করে বরাদ করে দেওয়ার মতন কথাবার্তা আলোচনার মাধ্যমে আমরা করছি। কৃষকের কাছ থেকে কে এই পর্যন্ত ঘন্টা 3000 টাকা আনছে, আমি সেক্রেটারি হিসেবে প্রকল্পের আইজি আমি জানি না। আমি 3 মহিলা থেকে বৃদ্ধ মহিলা মানে গরিব মহিলা ওনা থেকে 3000 টাকা নেওয়া। এই টোটাল দায়িত্বটা বরাটের বিষয়টা এটা আমার ভাই সাংবাদিক মুতালিব বেড়ে দেওয়া হয়েছিল। অভিযোগ অস্বীকার করে শিডিউল মোতাবেক ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাটি উত্তোলন করা হচ্ছে বলে জানান এলজিইডির এই কর্মকর্তা। আমরা কাজটা শিডিউলে যেভাবে ধরাছে সেভাবে করার চেষ্টা করছি, সেভাবে আমরা করবো। আমরা একটা বড়পিট ডিস্টেন্স রেখে মাটিটাকে আমরা বলে দিয়েছি, তারা সেভাবে এটা আনতেছে। তাদের থেকে একটা সেফ ডিস্টেন্স থেকে আনতেছে। কৃষকদের স্বার্থ রক্ষা ও সরকারি অর্থ লুটপাট রোধে অপরিকল্পিত বাঁধ নির্মাণ বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা কৃষকদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের বন্দরে 2.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গভীর রাতে বদর উপজেলার বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তবে সন্দেহজনকভাবে শিশুটির সৎ বাবার পিতা সৎ নানা আক্তার হোসেনকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত রাতে এক শিশুকে ধর্ষণ করেছে এমন অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। শিশুটিকে মেডিকেলে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে প্রকৃত অপরাধীকে বের করা সম্ভব হবে। ময়মনসিংহের ভালুকায় যুবদল নেতা কালাম চিশতির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবদল নেতা আলফাজউদ্দিন মৃধা ও আহমদ আলী কুতুবের নেতৃত্বে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে যুবদল কার্যালয়ের সামনে মিলিত হয়ে প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা উক্ত হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কৃষি ইউনিটের উদ্যোগে ঠাকুরগাঁও সদরের খুরিরগঞ্জ গ্রামে উচ্চ ফলনশীল নতুন জাতের মরিচ চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইএসডিও কৃষি ইউনিটের প্রোগ্রাম হেড কৃষিবিদ মোহাম্মদ মুন্নাফ হোসেন। এই সময় কৃষকদের আধুনিক ও লাভজনক পদ্ধতিতে মরিচ চাষ নিয়ে আলোচনা হয়। আয়োজকরা জানান, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে কৃষকরা উন্নত প্রযুক্তি ও জাত সম্পর্কে সচেতন হয়ে উঠছে। বদলি বাণিজ্য, লুটপাট, দুর্নীতিবাজ ও নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অপকর্মে জড়িত বিতর্কিত চট্টগ্রামের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমকে অবিলম্বে অপসারণ করা ও বন্যপ্রাণী হত্যা বন্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য নেচার অব বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। সংগঠনের চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন বন্যপ্রাণী সংরক্ষণ ও হত্যা বন্ধে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, লায়ন হালিমা চৌধুরী, শরীফুল ইসলাম, জুয়েল, নুরুল ইসলাম নুরু, মোহাম্মদ আলাউদ্দিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পটুয়াখালীর গলাচিপায় জোরপূর্বক জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে জমির আলী খা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী শাহ আলম খা জানান, তাদের জমি দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ জমির আলী খা আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। তাদের দাবি, জমির আলী খা জমি দখলের অপচেষ্টা চালান, কিন্তু ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়
আসামিরা জোরপূর্বক জমিতে মাটি কেটে ঘর নির্মাণ করেছেন। কিন্তু স্থানীয়রা জানান, জমির লিখা তাদের জমিতে বারবার প্রবেশের চেষ্টা করছেন এবং তাদের ঘর নির্মাণে বাধা দিচ্ছেন। আদালতের কাছে সুষ্ঠু তদন্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন বলেন, আদালতের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি, তদন্তের প্রতিবেদন শীঘ্রই দাখিল করা হবে। সাভারের রেলিক সিটিতে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন কর্মসূচি করেছেন স্থানীয়রা। বিরুলিয়ার কমলাপুরে এই মানববন্ধন কর্মসূচিতে রেলিক সিটির কর্মকর্তা ও কর্মচারীরা স্থানীয়রা অংশ নেয়। মানববন্ধন থেকে হাউজিং কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ সহ চাঁদাবাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আলোচিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা এসএম রুহুল আমিন মঞ্জুর বিরুদ্ধে দেওয়া আদালতের রায় ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। মামলার গুরুত্বপূর্ণ একজন সাক্ষী এখন প্রকাশ্যে দাবি করেছেন তিনি আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে রুহুল আমিন মঞ্জু মুক্তি সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে তথ্য দেন সাক্ষী রেজন নবী হাসু। তিনি বলেন, পরিবারের সদস্যদের সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে আমাকে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচিত করা হয়েছিল। চাপের মুখে পড়ে আমি সত্যের বিপরীতে অবস্থান নিতে বাধ্য হই। এছাড়াও আমাকে ঘর বাড়ি করে দেওয়ারও লোভ দেখানো হয়। একই সাথে জোরপূর্বক সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা জনগণের সেবা দেওয়ার জন্যই কাজ করে থাকে এবং এই সেবাকে আরও কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক। বনানীতে সংগঠনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। বিটিআরসিতে ইন্টারনেট সেবা সমস্যা ও সম্ভাবনা নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে বিটিআরসির পক্ষ থেকে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অযথা অভিযোগ আনা হয়েছে। আগামী 27 তারিখ বিটিআরসি চেয়ারম্যানের সাথে সব পক্ষের যে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে সবকিছু সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যদি কখনো কোনো ঘোষণা দেওয়া হয় সেবার বিষয়ে, সেই সেবা থেকে আমাদের পিছনে আসার কোনো সুযোগ নেই। আমরা জনগণের কাঙ্ক্ষিত সেবা আমরা আমাদের যেই কমিটমেন্ট সেই কমিটমেন্ট অনুযায়ী আমরা দিয়েই যাব। দেশের সামরিক পর্যটন শিল্পের উন্নয়নে অ্যাডভেঞ্চার এবং গলফ ট্যুরিজমকে গুরুত্ব দিয়ে তরুণদেরকে সম্পৃক্ত করতে অ্যাডভেঞ্চার এবং গলফ ট্যুরিজম প্রচারে যুবকদের অংশগ্রহণ সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা ক্লাবে বাংলাদেশ অ্যাডভেনির ট্যুরিজম অ্যাসোসিয়েশনের আয়োজনে অ্যাডভেঞ্চার এবং গলফ ট্যুরিজম প্রচারে যুবকদের অংশগ্রহণ এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়মা শাহিন সুলতান এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম। তাদেরকে যদি প্রশিক্ষণ করে, তাদেরকে যদি এই ব্যবসার সাথে সম্পৃক্ত করা যায়, তার জন্য একটা সুষ্ঠু পরিকল্পনা দরকার এবং সরকারি দৃষ্টিকোণ দরকার। আমি মনে করি অ্যাডভেঞ্চার ট্যুরিজমের যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে একটা খুব সুন্দর পেপার বলি অথবা চ্যালেঞ্জ আইডেন্টিফাই এবং সেটা উত্তরণের যে উপায়, এটা নিয়ে অবিলম্বে সচিব মহোদয়ের সাথে আমরা বসতে চাই। আজকের সেমিনারের যে মূল প্রতিপাদ্য, সেখানে যে ইউথ এঙ্গেজমেন্ট ইন প্রমোটিং অ্যাডভেঞ্চার এন্ড গলফ ট্যুরিজম, এটা আমি মনে করি অত্যন্ত ব্যতিক্রমী বাট খুবই যুগোপযোগী একটা টপিক। ব্যতিক্রম হলেও এটা এতটাই খুবই যুগ। আমি ট্যুরিজমকে আমি আসলে দেখি একটা ইকোনমিক গ্রোথ সেক্টর হিসেবে। এত বড় একটা সেক্টর, যার সাথে পাশাপাশি আরো একটা বড় সেক্টর আছে আমাদের বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন, দুইটাই কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং সেক্টর। দুইটা সেক্টরকেই আপনার যদি পুরো বাংলাদেশকে পৃথিবীর বাইরে কানেক্ট করতে হয়, এই দুইটা সেক্টরের একেবারেই পাশাপাশি চলতে হবে। তো এই চলার জন্য আমি খুব পছন্দ করি যে কেউ যদি সমালোচনা করে, কেউ যদি জানায়, কারণ যদি আমরা সমালোচনাটা না শুনি, না অ্যাকসেপ্ট করি, আমি তো গাইড
এবার জানাবো প্রবাসের সংবাদ। সৌদি আরবের রিয়াদে উদ্বোধন হয়ে গেল ইয়াসমিন রেস্টুরেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের সকল শ্রেণী পেশার লোকেরা উপস্থিত ছিলেন। এ সময় ইয়াসমিন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জনাব লায়ন ইসমাইল হোসেন বলেন, এমন একটি রেস্টুরেন্ট করে প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছে। অনুষ্ঠানে বাংলাদেশিদের সাথে সাথে সৌদি নাগরিকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য হারে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চাঁদ, সানসিটি মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল্লাল মামুন। শেষ করবে সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হলেন কুয়েটের ভিসি, ভারপ্রাপ্ত দায়িত্বে সিভিল ফ্যাকাল্টি ডিন হারুনুর রশিদ। রোহিঙ্গা সমস্যায় নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা, প্রত্যাবাসনে সহযোগিতা কামনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা আপিল বিভাগে বাতিল, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বললেন আইনজীবী। এবং দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন সরকারের প্রতি বিএনপি, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণের তাগিদ। এশিয়ান সকাল সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।